হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সাবমিটিভের প্রথম স্কুলের কোশ্চেনগুলো নিয়ে পেজ নম্বর 178। প্রথমে আলোচনা করছি গ্রুপের কোশ্চেনগুলো নিয়ে। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 44.8 লিটার, ওই গ্যাসের বাষ্প ঘনত্ব 7 হলে গ্যাসটির ভর কত? গ্যাসটির ভর বলতে গ্যাসটির আণবিক ভর। আমরা জানি m হয় 2d। m হচ্ছে গ্যাসটির আণবিক ভর। m এর আয়তন সমান হচ্ছে 22.4 লিটার। 22.4 লিটার। উল্টো দিক থেকে যদি আমরা বলি 22.4 লিটার কোন গ্যাসের আণবিক ভর হচ্ছে m গ্রাম। 1 লিটারের ক্ষেত্রে আমাদের চেয়েছে কত? 44.8 লিটারের ক্ষেত্রে। তাহলে 44.8 লিটারের ক্ষেত্রে আণবিক ভর আমরা বের করব m আকারে। m বাই 22.4 আর হচ্ছে 44.8 লিটারের ক্ষেত্রে আমরা কত পাবো? উপরে থাকছে তাহলে m ইন্টু 44.8 আর নিচে থাকছে 22.4। 2 দিয়ে ভাগ কাটছে সমান হচ্ছে 2m। বা উভয় দিকে আমরা 2 দিয়ে গুণ করছি। এখন 2m এর ক্ষেত্রে আমাদের বের করতে হবে, তাহলে 2m সমান 2 দিয়ে গুণ করলে হচ্ছে 4d সমান 4 ইন্টু d এর মান দিয়েছে দেখো 7 সমান হচ্ছে 28। 2m এর ক্ষেত্রে আমরা পেলাম 28 গ্রাম। অতএব গ্যাসটির আণবিক ভর বা ভর সমান হচ্ছে 28 গ্রাম। অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দেখো, বলেছে আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান, অ্যান্সার হবে 0। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান হচ্ছে 0। অপশন ডি হচ্ছে অ্যান্সার। আর অসীম হচ্ছে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে হচ্ছে অসীম, আর আদর্শ অন্তরকের ক্ষেত্রে হচ্ছে 0। পরের কোশ্চেন দেখো, দিয়েছে 3 ওহম মানের ছোটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ হবে। সমান্তরাল আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বলি, যদি R1 R2 R3 তিনটি রোধকে যদি আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি, শ্রেণী সমবায়, তাহলে তুল্য রোধ যদি আমরা ধরি R, তাহলে R ইজ ইকুয়াল টু হয় R1 প্লাস R2 প্লাস R3। আর যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করি, তাহলে আর যদি তুল্য রোধ ধরি 1/R ইজ ইকুয়াল টু হবে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। যেখানে মনে রাখবে আর হচ্ছে তুল্য রোধ, এখানে বলেছে দেখো ছোটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হচ্ছে, প্রতিটির হচ্ছে রোধ হচ্ছে 3 ওহম করে। তাহলে তুল্য রোধ যদি আমরা আর ধরি, তুল্য রোধ সমান আর ধরলাম, তাহলে 1/R সমান হচ্ছে কত? 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 প্লাস 1/3। ছোটি রোধকে বলেছে, তাহলে আমাদের বের করতে হবে আর এর মান, আমাদের বের করতে হবে তুল্য রোধ। তাহলে যোগ করলে আমরা কত পাবো? 6/3 সমান হচ্ছে 2। পেলাম কি 1/R ইজ ইকুয়াল টু হচ্ছে 2। 1/R ইজ ইকুয়াল টু 2 বের করতে হবে আর এর মান, তাহলে আর সমান হবে কত? 1/2। 1/2 সমান হচ্ছে 0.5 ওহম। অপশন ডি তে দেখো দিয়েছে অ্যান্সার হচ্ছে অপশন ডি। অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে একটি বদ্ধ কুণ্ডলীর এন মেরুকে কাছে নিয়ে গেলে কুণ্ডলীর নিকটবর্তী প্রান্তের সৃষ্টি হবে কি? এন মেরু। বোঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে কি? অপশন বি। পরের কোশ্চেন দেখো, নাইট্রোলিম হলো কি? অপশন সি তে দেখো দিয়েছে CaCN2 প্লাস C। এটার তোমরা সংকেতার নামও মনে রাখবে, Ca
CN2 হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড। ঠিক আছে, আর সি হচ্ছে কার্বন প্লাস কার্বন। সঙ্গে তোমাদের মনে রাখতে হবে এই যে ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বনের বাদামি মিশ্রণ, এর যে বর্ণ হয় সেটা হচ্ছে বাদামি। বাদামি মিশ্রণকে বলা হয় নাইট্রোলিম। কি কাজে ব্যবহার করা হয়? ব্যবহার হচ্ছে জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। জমিতে তাহলে কি পেলাম? ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বনের বাদামি মিশ্রণকে বলা হয় নাইট্রোলিম। নাইট্রোলিম হচ্ছে জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। এগুলো তোমরা মুখস্থ করে নেবে একবারে। যেভাবে আমি বলছি ডিটেলে তোমাদের আলোচনা করছি, একটি কোশ্চেনের রেসপেক্টে আরো যে সমস্ত কোশ্চেন গুলো হয় সেগুলো আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি, এটাও তোমরা মাথায় রাখবে। বুঝে গেল? পরের কোশ্চেন দেখো, বলেছে সক্রিয় এটা তড়িৎদ্বার হবে। সক্রিয় তড়িৎদ্বার হলো, অ্যান্সার হচ্ছে অপশন এ তামা। পরের কোশ্চেন, লোহার গঠিত হলে কোন আয়নটি উৎপন্ন হয়? অ্যান্সার হবে অপশন বি Fe3+। অপশন বি হচ্ছে অ্যান্সার। এরপর চলে আসছে গ্রুপ বির কোশ্চেন। 2 দাগের প্রথম কোশ্চেনে বলেছে দেখো 3 মোল অক্সিজেন অণু কত মোল ওজন অণুর সঙ্গে সমান? দেখো 3 মোল অক্সিজেন, তাহলে 3 অক্সিজেন থেকে আমরা কত পাবো? 2 ও 3। তাহলে 3 মোল অক্সিজেনের সঙ্গে কত? 2 মোল ওজন অণুর সমান, তাহলে অ্যান্সার হবে 2 মোল। ঠিক আছে, পরে বলেছে মোল কিসের একক? মোল হচ্ছে পদার্থের পরিমাণের একক। পদার্থের পরিমাণ। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে সেলসিয়াস স্কেলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বলেছে 11.2 × 10⁻⁻5 পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে ফারেনহাইট স্কেলে তার মান কত? দেখো আমরা সম্পর্ক জানি, আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে প্রকাশ করা হয়। ফারেনহাইট সমান হচ্ছে এফ লেখা হচ্ছে তার নিচে, ফারেনহাইট সমান হচ্ছে 5/9 × আলফা সি। বলতে এটা ফারেনহাইট স্কেলের মান, এটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেলের মান। এটা হচ্ছে সম্পর্ক ফারেনহাইট আর সেন্টিগ্রেড স্কেলের মধ্যে সম্পর্ক। এখন আমরা মান বসালে পেয়ে যাব, তাহলে এফ অফ আলফা সমান হচ্ছে 5/9 × সেন্টিগ্রেড স্কেলে মান দেওয়া আছে তার মান আমরা বসাচ্ছি ইন্টু 11.2 × 10⁻⁻5। দেখো দশমিক তুলসী, একটা শূন্য হলো। এরপর হচ্ছে 5 2, এটা হচ্ছে 6, 5 2 10, 6 2 12 হয়েছে। তাহলে পেলাম কি? উপরে থাকছে 56 × 10⁻⁻5 আর নিচে থাকছে 9। এবার 9 দিয়ে ভাগ করতে হবে, 9 6 9 54, 2.0। এরপর দেখো 2 2 এইভাবে চলতে থাকবে, 18 হবে, তারপরে আবার 2 আসবে, 2 এইভাবে চলতে থাকবে। তাহলে লিখবো কত? 6.2 × 10⁻⁻5 কি ফারেনহাইট। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরের কোশ্চেনে বলেছে কোন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা এফ। ঠিক আছে, বলেছে কোন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের কত গুণ? বলেছে আয়তনের সঙ্গে ক্ষেত্র। তাহলে আমরা জানি আলফা = β/2 = γ/3। কি চেয়েছে দেখো, আয়তন এখানে কোনটা কি? আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ, আর গামা হচ্ছে আয়তন প্রসারণ। বলছে আয়তন প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের কত গুণ? তাহলে তাহলে আলফা গামা আর বিটার মধ্যে সম্পর্ক চেয়েছে, অর্থাৎ এইভাবে যদি একটু লিখি তাহলে বুঝতে পারবে বিটা = হচ্ছে γ/3। চেয়েছে কি? গামা ফর্মে। তাহলে বা গামা সমান হচ্ছে 3/2 × বিটা। বুঝে গেল? তাহলে কি বলেছে যে আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে এটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হচ্ছে কত? বিটা। তাহলে কত গুণ? 3/2 গুণ। অ্যান্সার হচ্ছে
3/2। এই সম্পর্কটা আশা করি তোমরা সবাই জানো, আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে গামা বাই 3, যেখানে আলফা হচ্ছে দৈর্ঘ্য, বিটা হচ্ছে ক্ষেত্র, আর গামা হচ্ছে আয়তন প্রসারণ। এই সম্পর্ক থেকে তোমরা যার মধ্যে সম্পর্ক চাইবে সেখান থেকে তোমরা করে নেবে, জাস্ট একটু বুঝে করবে যে কি বলেছে আর আমরা কি জানি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 3/2। পরের কোশ্চেন দেখো, বলেছে সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক। আমি দুটো পদ্ধতিই বলে দিচ্ছি। সিজিএস পদ্ধতি একক হচ্ছে ক্যালোরি। দেখো ইনভার্স আকারেও লিখতে পারো বা বাই আকারেও লিখতে পারো, আমি বাই আকার লিখছি। সেমি, ডিগ্রি সেন্টিগ্রেড আর সেকেন্ড হয়েছে। তোমরা ইনভার্স আকারেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে এসআই পদ্ধতিতে হচ্ছে ওয়াট, মিটার, ফারেনহাইট। এটাই হচ্ছে কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে। তাহলে বোঝা গেল এসআই পদ্ধতিতে কি, ভুল লিখলাম, এখানে হচ্ছে এম আর এটা হচ্ছে কে, কেলভিন। আবার বলছি যে এসআই পদ্ধতিতে হচ্ছে ওয়াট, মিটার ইনটু কেলভিন। তোমরা ইনভার্স ফর্মে যদি লিখো তাহলে এরকম লিখতে পারো, ওয়াট ইনটু মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, এভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। বুঝা গেল? পরের কোশ্চেন কি বলেছে, লেঞ্জের সূত্র কাদের মধ্যে সম্পর্ক সূচিত করে? এক নম্বর হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ। আবিষ্ট তড়িৎ চালক বলের অভিমুখ, আর হচ্ছে বর্তনীতে সৃষ্ট তড়িৎ প্রবাহ। ঠিক আছে, তাহলে লেঞ্জের সূত্র সম্পর্ক সূচিত করে কাকে কাকে? এক নম্বর হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ, আর 2 নম্বর হচ্ছে বর্তনীতে সৃষ্ট তড়িৎ প্রবাহ। পরের কোশ্চেন কি বলেছে দেখো, নাইক্রোম তারের বৈশিষ্ট্য। নাইক্রোম তারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ গলনাঙ্ক আর উচ্চ রোধাঙ্ক। ঠিক আছে, এরপর নাইক্রোম তার কি কি নিয়ে তৈরি হয়? নাইক্রোম তার নিকেল, এগুলো তোমরা কিন্তু জেনে রাখবে, কোশ্চেন দেয় যে নাইক্রোম তার কি কি নিয়ে তৈরি। নিকেল, ক্রোমিয়াম আর এফি, এই 3টে জিনিস নিয়ে তৈরি হয় নাইক্রোম তার। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, লেখচিত্রটি কোন জাতীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? এটার অ্যান্সার হবে অর্ধপরিবাহী। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, বলেছে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? দেখো আমি তোমাদের টোটাল বিক্রিয়াটা বলে দিচ্ছি। সিলভার নাইট্রেট AgNO3, আর বলেছে জলীয় দ্রবণ, দুটোই করি। তাহলে এখান থেকে ভেঙে হয় কি Ag প্লাস আর NO3 মাইনাস হয়ে গেল। আর সঙ্গে থাকছে জল, জলীয় দ্রবণ বলেছে H2O থেকে হয় H প্লাস আর OH। এরপর আমরা কি জানি যে যেটি বেশি সক্রিয় সেটি ক্যাথোডের দিকে যায় বা অ্যানোডের দিকে যায়। এখন দেখো আমরা ক্যাথোড বিক্রিয়া করি। দেখো এখানে ক্যাথোডে দুটো জিনিস থাকছে। ক্যাথোডে কি দুটো জিনিস যাবে, H প্লাস, দুটো প্লাস, H প্লাস আর হচ্ছে Ag প্লাস আর H প্লাস, এই দুটোর মধ্যে মুক্ত হবে কে? যেটি বেশি সক্রিয়। এই দুটোর মধ্যে বেশি সক্রিয় হচ্ছে Ag প্লাস। তাহলে Ag প্লাস সেখান থেকে একটা ইলেকট্রন নিয়ে উৎপন্ন করবে Ag। তাহলে ক্যাথোডে আমরা পাচ্ছি এই Ag ধাতু। এরপরে আসছে এনোডের ক্ষেত্রে কি দুটো মাইনাস, NO3 মাইনাস আর একটা হচ্ছে OH মাইনাস। এই দুটোর মধ্যে বেশি সক্রিয় হচ্ছে OH। তাহলে OH একটা ইলেকট্রন দিয়ে উৎপন্ন হবে কত? OH।
এই 4টা OH থেকে পাবো কি 2H2O প্লাস কি এখানে কোশ্চেন কি আছে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় তাহলে ক্যাথোডে উৎপন্ন হচ্ছে ক্যাথোড নয় অ্যানোডে উৎপন্ন হচ্ছে অক্সিজেন গ্যাস এটা হচ্ছে অ্যান্সার যদি বলতো যে অ্যানোডে কি উৎপন্ন হয় অ্যানোডে উৎপন্ন হয় কোন গ্যাস তাহলে অ্যান্সার পেয়ে গেলাম হচ্ছে অক্সিজেন যদি কোশ্চেন হতো ক্যাথোডে কি উৎপন্ন হয় তাহলে ক্যাথোডে উৎপন্ন হতো Ag বুঝে গেল এটা 3 নম্বরের কোশ্চেন দেয় কি দেয় যে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে বিশ্লেষণ করে ব্যাখ্যা করো যে ক্যাথোড আর অ্যানোডে কি কি উৎপন্ন হয় এটা 3 নম্বর কোশ্চেন দেয় তাহলে তোমাদের এইভাবে লিখে করতে হবে হয়েছে এরপর দেখো বলেছে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয় একই জল তাহলে H2O এক্ষুনি তোমাদের বললাম H2O থেকে পাওয়া যায় কি H প্লাস আর হচ্ছে OH মাইনাস হয়েছে ক্যাথোডের দিকে যাবে সবসময় প্লাস ক্যাথোড H প্লাস একটা ইলেকট্রন যোগ হচ্ছে পাচ্ছে H সেখান থেকে পায় H প্লাস H করে হচ্ছে H2 ক্যাথোডে পাচ্ছি H2 এবার অ্যানোডে কি আসবে অ্যানোডের বিক্রিয়া এক্ষুনি তোমাদের বললাম অ্যানোড OH থেকে একটা ইলেকট্রন দিচ্ছে সেখান থেকে পাচ্ছি OH তাহলে 4টা OH থেকে পাচ্ছি 2H2O প্লাস ঠিক আছে জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি অ্যানোডে কি পাওয়া যায় ক্যাথোডে পাওয়া যাবে হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে পাওয়া যাবে অক্সিজেন গ্যাস বোঝা গেল পরের কোশ্চেন বলেছে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S চালনা করলে বর্ণের কি পরিবর্তন হবে অ্যান্সার হবে সবুজ বর্ণ ঠিক আছে পরের কোশ্চেন ZnO থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায় সমীকরণ সহ দেখো জিঙ্ক অক্সাইডের সঙ্গে যদি আমরা কার্বন যোগ করি তাহলে আমরা পাবো ZnO প্লাস CO একটা বিক্রিয়া আর Zn ওর সঙ্গে যদি আমরা CO যোগ করি তাহলে পাবো Zn প্লাস ঠিক আছে এই যে কোনো একটি তোমরা লিখবে সমীকরণ বলেছে দেখো দুটো থেকে আমরা জিঙ্ক ধাতু পাচ্ছি তো এই ছিল আজকের ক্লাস আশা করি আজকের ক্লাসের সমস্ত কোশ্চেন বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো বাই বাই